নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা দাঁড়কাক। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। কাঞ্চন মজুমদার অনেককাল পরে তার বন্ধু জ্যোতিষ মিত্রের আড্ডায় এসেছে। তাকে দেখে সকলে উৎসুক হয়ে নানা রকম সম্ভাষণ করতে লাগল। আরে এসো এসো, এতদিন কোথায় ডুব মেরেছিলে? বিদেশে বেড়াতে গিয়েছিলে নাকি? ব্যারিস্টারিতে খুব রোজগার হচ্ছে বুঝি, তাই গরিবদের আর মনে পড়ে না? প্রবীণ পিনাকি সর্বজ্ঞ বললেন, বিয়ে থা করলে না এখনো আইবুড়ো কার্তিক হয়ে আছো? কাঞ্চন বলল, কই আর বিয়ে হলো সর্বজ্ঞ মশাই, পাত্রীই জুটছে না। উপেন দত্ত বলল, আমাদের মতন চুনোপুটি সকলেরই কোন কালে জুটে গেছে, শুধু তোমারই জোটে না কেন? অমন মদনমোহন চেহারা, উদীয়মান ব্যারিস্টার, দেদার পৈতৃক টাকা, তবু বিয়ে হয় না? ধনুক ভাঙা পণ কিছু আছে বুঝি? এদিকে বয়স তো হু হু করে বেড়ে যাচ্ছে। চুল উঠে গিয়ে ডিউক অব এডিনবরোর মতন প্রশস্ত ললার দেখা দিচ্ছে। খুঁজলে দু চারটে পাকা চুলও বেরুবে। পাত্রীরা তোমাকে বয়কট করেছে নাকি? বয়কট করলে তো বেঁচে যেতুম। 16 থেকে 32 যেখানে যিনি আছেন সবাই ছেঁকে ধরেছেন। গন্ডা গন্ডার উপসী যদি আমার প্রেমে পড়তে চান তবে বেছে নেব কাকে? উপেন বলল, উহ, দেমাকের ঘটাখানা দেখো। তুমি কি বলতে চাও গন্ডা গন্ডার উপসীর মধ্যে তোমার উপযুক্ত কেউ নেই? আসল কথা, তুমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো গণ্ডগোল আছে। নিজেকে অদ্বিতীয় রূপবান গুণনিধি মনে করো, তাই পছন্দ মতো মেয়ে কিছুতেই খুঁজে পাও না। হয়তো মেয়েরাই তোমার কথা শুনে ভড়কে যায়। মিছে মিছে আমার দোষ দিও না উপেন। বিয়ের জন্যে আমি সত্যই চেষ্টা করছি, কিন্তু যাকে তাকে তো চিরকালে সঙ্গিনী করতে পারি না। হঠাৎ প্রেমে পড়ার লোক আমি নই। আমার একটা আদর্শ, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। রূপ অবশ্যই চাই, কিন্তু বিদ্যা বুদ্ধি কালচারও বাদ দিতে পারি না। সুশিক্ষিত অথচ শান্ত নম্র মেয়ে হবে। বিলাসিনী উড়নচণ্ডী বা উগ্রচণ্ডা খান্ডারণী হলেও চলবে না। একটু আধটু নাচুক তাতে আপত্তি নেই, কিন্তু হরদম নাচিয়ে মেয়ে আমার পছন্দ নয়। মনের মতন স্ত্রী আবিষ্কার করা কি সোজা কথা? এ পর্যন্ত তো খুঁজে পাইনি। পাবার কোনো আশা আছে কি? তা আছে, সেই জন্যই তো জ্যোতিষের কাছে এসেছি। আচ্ছা জ্যোতিষ, গণেশ মুন্ডা জায়গাটা কেমন? তুমি তো মাঝে মাঝে সেখানে যেতে, শুনেছি এখন আর নিতান্ত দেহাতি পল্লী নয়, অনেকটা শহরের মতন হয়েছে। জ্যোতিষ বলল, তোমার নির্বাচিতা প্রিয়া ওখানেই আছেন নাকি? নির্বাচন এখনো করিনি। শম্পা সেন ওখানকার নতুন গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস। মাস 4-5 আগে নিউ আলিপুরে আমার ভাগ্নির বিয়ের প্রীতিভোজে একটু পরিচয় হয়েছিল। খুব লাইকলি পার্টি মনে হয়, তাই আলাপ করে বাজিয়ে দেখতে চাই। পিনাকি সর্বজ্ঞ বললেন, শম্পা সেনও তো তোমাকে বাজিয়ে দেখবেন। তিনি তোমাকে পছন্দ করবেন এমন আশা আছে? কি বলছেন সর্বজ্ঞ মশাই, আমি প্রপোজ করলে রাজি হবে না এমন মেয়ে দেশে নেই। উপেন বলল, তবে অবিলম্বে যাত্রা করো বন্ধু। তোমার পদার্পণে তুচ্ছ গণেশ মুন্ডা ধন্য হবে। গিয়ে হয়তো দেখবে তোমায় পাবার জন্য শম্পাদেবী পার্বতীর মতন কৃচ্ছ সাধনা করছেন। ঠাট্টা রাখো, কাজের কথা হোক। ওখানে শুনেছি হোটেল নেই, ডাকবাংলাও নেই। জ্যোতিষ, তুমি নিশ্চয়ই ওখানকার খবর রাখো। একটা বাসা জোগাড় করে দিতে পারো? জ্যোতিষ বলল, তা বোধহয় পারি, তবে তোমার পছন্দ হবে কি না জানি না। আমার দূর সম্পর্কের এক খুড়শাশুড়ি তার মেয়েকে নিয়ে ওখানে থাকেন।
মেয়ে কি একটা সরকারি নারী উদ্যোগশালা না সর্বাত্মক শিল্পাশ্রমের ইনচার্জ। নিজের বাড়ি আছে, মার মেয়ে দোতলায় থাকেন, একতলাটা যদি খালি থাকে তো তোমাকে ভাড়া দিতে পারেন। তবে আজই একটা প্রিপেড টেলিগ্রাম করো, আমি 3-4 দিনের মধ্যেই যেতে চাই। একটা চাকর সঙ্গে নেব, সেই রান্না আর সব কাজ করবে। উত্তর এলেই আমাকে টেলিফোনে জানিও। আচ্ছা সর্বজ্ঞ মশাই, আজ উঠলুম, যাবার আগে আবার দেখা করব। উপেন বলল, তার জন্যে ব্যস্ত হও না, তবে ফিরে এসে অবশ্যই ফলাফল জানিও। আমরা উদগ্রীব হয়ে রইলুম, কিন্তু শুধু হাতে যদি এসো তো দুও দেব। কাঞ্চন মজুমদার চলে যাবার পর পিনাকী সর্বজ্ঞ বললেন, ওর মতন দাম্ভিক লোকের বিয়ে কোনো কালে হবে না, হলেও ভেঙে যাবে। কাঞ্চনের জোড়াভুরু সুলক্ষণ নয়, বিষবৃক্ষের হীরা, চোখের বালির বিনোদ বোঠান, ঘরে বাইরের সন্দীপ, গৃহদাহর সুরে সব জোড়াভুরু, তারা কেউ সংসারী হতে পারেনি। উপেন বলল, সন্দীপ আর সুরেশের জোড়াভুরু কোথায় পেলেন? বই খুঁজলেই পাবে, না যদি পাও তো ধরে নিতে হবে। শম্পা সেনের যদি বুদ্ধি থাকে তবে নিশ্চয়ই কাঞ্চনকে হাঁকিয়ে দেবে। জ্যোতিষ বলল, শম্পা সেনকে চিনি না, সে কি করবে তাও জানি না, তবে অনুমান করছি গণেশ মুন্ডায় দাঁড় কাগে ঠোকর খেয়ে কাঞ্চন নাজেহাল হবে। উপেন প্রশ্ন করল, দাঁড় কাকটিকে? সম্পর্কে আমার শালি, যে খুড়শাশুড়ির বাড়িতে কাঞ্চন উঠতে চায় তারই কন্যা, তারও জোড়া ভুরু। আগে নাম ছিল শ্যামা, ম্যাট্রিক দেবার সময় নিজেই নাম বদলে তমিশ্রা করে। কালো আর শ্রীহীন, সেজন্য লোকে আড়ালে তাকে দাঁড় কাক বলে। উপেন বলল, তাহলে কাঞ্চন নাজেহাল হবে কেন? কোনো সুন্দরী মেয়েই এ পর্যন্ত তাকে বাঁধতে পারেনি, তোমার কুৎসিত শালিকে সে গ্রাহ্যই করবে না। এই দাঁড়কাক তমিশ্রার হিস্ট্রি একটু শুনতে পাই না? অবশ্য তোমার যদি বলতে আপত্তি না থাকে। আপত্তি কিছুই নেই, ছেলেবেলায় বাপ মারা যান, অবস্থা ভালো, বিডন স্ট্রিটে একটা বাড়ি আছে। মায়ের সঙ্গে সেখানে থাকতো আর কটিশ চার্চে পড়তো। স্কুল কলেজের আর পাড়ার বজ্জাত ছোকরারা তাকে দাঁড়কাক বলে খ্যাপাতো। কেউ কেউ সংস্কৃত ভাষায় বলতো দণ্ডবায়স হুস। এখানে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল, আইএসসি পাশ করেই মায়ের সঙ্গে মাদ্রাজ চলে যায়। সেখানে ওর চেহারা কেউ লক্ষ্য করতো না, খ্যাপাতও না। মাদ্রাজ থেকে বিএসসি আর এমএসসি পাশ করে। তারপর তার পিতৃবন্ধু এক বিহারি মন্ত্রীর অনুগ্রহে গণেশ মুন্ডায় নারী উদ্যোগশালায় চাকরি পায়। খুব কাজের মেয়ে, তমিশ্রা নাগের বেশ খ্যাতি হয়েছে। মিষ্টি গলা, চমৎকার গান গায়, সুন্দর বক্তৃতা দেয়, কথাবার্তায় অতি ব্রিলিয়ান্ট। ওর দাঁড়কাক উপাধিটা ওখানেও পৌঁছেছে, হিন্দিতে হয়েছে কৌয়া দিদি। গুণগ্রাহী অ্যাডমায়ারারও 2-4 জন আছে, কিন্তু কেউ বেশি দূর এগুতে পারেনি। নিজের রূপ নেই বলে পুরুষজাতটার ওপর ওর একটা আক্রোশ আছে, খোঁচা দিতে ভালোবাসে। কাঞ্চনকে স্বাগত জানিয়ে তমিশ্রা বলল, কোনো ভালো জায়গায় না গিয়ে এই তুচ্ছ গণেশ মুন্ডায় হাওয়া বদলাতে এলেন কেন? আমাদের এই বাড়ি অতি ছোট, আসবাবও সামান্য, অনেক অসুবিধা আপনাকে সইতে হবে। কাঞ্চন বলল, ঠিক হাওয়া বদলাতে নয়, একটু কাজে এসেছি। আমার অসুবিধা কিছুই হবে না, একটা রান্নার জায়গা আমার চাকরকে দেখিয়ে দেবেন, আর দয়া করে কিছু বাসন দেবেন। জ্যোতিষকে যে টেলিগ্রাম করেছিলেন তাতে তো ভাড়ার রেট জানাননি। জ্যোতিষবাবু আমাদের কুটুম্ব, আপনি তার বন্ধু, অতএব আপনিও কুটুম্ব। ভাড়া নেব কেন? রান্নার ব্যবস্থাও আপনাকে করতে হবে না, আমাদের হেসেলেই খাবেন। অবশ্য বিলাতে রিৎস কার্লটন বা দিল্লির অশোকা হোটেলের মতো সার্ভিস পাবেন না, সামান্য ভাত ডাল তরকারিতেই তুষ্ট হতে হবে। মাছ এখানেই দুর্লভ, তবে চিকেন পাওয়া যায়। না না, এ বড়ই অন্যায় হবে মিশনাগ। বাড়ি ভাড়া নেবেন না, আবার বিনা খরচে খাওয়াবেন, এ হতেই পারে না। তমিশ্রা স্মিত মুখে বলল,
ও, বিনামূল্যে অতিথি হলে আপনার মর্যাদার হানি হবে। বেশ তো, থাকার খাওয়ার জন্য রোজ 3 টাকা দেবেন। 3 টাকায় থাকার খাওয়ার খরচ কুলোয় না, আমার চাকরও তো আছে। আচ্ছা আচ্ছা, 5, 7, 10 যাতে আপনার সংকোচ দূর হয় তাই দেবেন। টাকা খরচ করে যদি তৃপ্তি পান তাতে আমি বাধা দেব কেন? দেখুন, আমার মায়ের কোমরের ব্যথাটা বেড়েছে, নিচে নামতে পারবেন না। আপনি চা খেয়ে বিশ্রাম করে একবার ওপরে গিয়ে তার সঙ্গে দেখা করবেন, কেমন? অবশ্যই করব। আচ্ছা, আপনাদের এই গণেশ মুন্ডায় দেখবার জিনিস কি কি আছে? লালকেল্লা নেই, তাজমহল নেই, কাঞ্চনজঙ্ঘাও নেই। মাইল দেড়েক দূরে একটা ঝর্ণা আছে, ঝম্পা ঝোড়া। কাছাকাছি একটা পাহাড় আছে। 50 বছর আগে বিপ্লবীরা সেখানে বোমা ট্রায়াল দিত। তাদের দলের একটি ছেলে তাতেই মারা যায়। তার কঙ্কাল নাকি এখনও একটা গভীর খাদের নিচে দেখা যায়। ওই যে মাঠ দেখছেন, ওখানে প্রতি সোমবারে একটা হাট বসে। তাতে ময়ূর, হরিণ, ভালুকের বাচ্চা থেকে মধু, মোম, ধামা, চুবড়ি পর্যন্ত কিনতে পাবেন। আর আপনার নিজের কীর্তি মহিলা উদ্যোগশালা নাকি, তাও তো দেখতে হবে। গাড়িটা আনতে পারিনি, হেঁটেই সব দেখব। আপনি সঙ্গে থেকে দেখাবেন তো? দেখাবো বই কি। আপনার মতন সম্ভ্রান্ত পর্যটক এখানে কজন আসে? বিকালবেলায় আমার সুবিধে, সকালে দুপুরে কাজ থাকে। যেদিন বলবেন সঙ্গে যাব। 3 রকম লোক ডায়েরি লেখে, কর্মবীর, ভাবুক আর হামবড়া। কাঞ্চনেরও সে অভ্যাস আছে। রাত্রে শোবার আগে সে ডায়েরিতে লিখল, পুওর তমিশ্রা নাগ, তোমার জন্য আমি রিয়েলি সরি। যেরকম সতৃষ্ণ নয়নে আমাকে দেখছিলে তাতে বুঝেছি তুমি সরাহত হয়েছ। কথাবার্তায় মনে হয় তুমি অসাধারণ বুদ্ধিমতী। দেখতে বিশ্রী হলেও তোমার একটা চার্ম আছে, তাও অস্বীকার করতে পারি না। কিন্তু আমার কাছে তোমার কোনো চান্সই নেই। এই সোজা কথাটা তোমার অবিলম্বে বোঝা দরকার, নয়তো বৃথা কষ্ট পাবে। কালই আমি তোমাকে ইঙ্গিতে জানিয়ে দেব। পরদিন সকালে কাঞ্চন বলল, আপনাকে এখনই বুঝি কাজে যেতে হবে? যদি সুবিধা হয় তো বিকেলে আমার সঙ্গে বেরুবেন। এখন আমি একটু একাই ঘুরে আসি। আচ্ছা, শম্পা সেনকে চেনেন? গার্লস স্কুলের হেডমিস্ট্রেস। তমিশ্রা বলল, খুব চিনি, চমৎকার মেয়ে। আপনার সঙ্গে আলাপ আছে? কিছু আছে, যখন এসেছি তখন একবার দেখা করে আসা যাক। বেশ সুন্দরী নয়? আর চার্মিং। শুনেছি এখনও হার্ট হোল আছে, জড়িয়ে পড়েনি। হ্যাঁ, রূপে গুণে খাসা মেয়ে। ভালো করে আলাপ করে ফেলুন, ঠকবেন না। স্কুলের কাছেই একটা ছোট বাড়িতে শম্পা বাস করে। কাঞ্চন সেখানে গিয়ে তাকে বলল, গুড মর্নিং মিস সেন, চিনতে পারেন? আমি কাঞ্চন মজুমদার। সেই যে নিউ আলিপুরে আমার ভগ্নিপতি রাঘব দত্তর বাড়িতে আপনার সঙ্গে আলাপ হয়েছিল, মনে আছে তো? শম্পা বলল, মনে আছে বই কি। আপনি হঠাৎ এদেশে এলেন যে? এখন তো চেঞ্জের সময় নয়। এখানে একটু দরকারে এসেছি। ভাবলুম যখন এসে পড়েছি তখন আপনার সঙ্গে দেখা না করাটা অন্যায় হবে। মনে আছে সেদিন আমাদের তর্ক হচ্ছিল, গেটে বড় না রবীন্দ্রনাথ বড়? আমি বলেছিলুম গেটের কাছে রবীন্দ্রনাথ দাঁড়াতে পারেন না। আপনি তা মানেননি। ডিনারের ঘণ্টা পড়ায় আমাদের তর্ক সেদিন শেষ হয়নি। এখানে তার জেদ টানতে চান নাকি? তর্ক আমি ভালোবাসি না। আপনার বিশ্বাস আপনার থাকুক, আমারটা আমার থাকুক। তাতে গেটে কি রবীন্দ্রনাথের ক্ষতিবৃদ্ধি হবে না। আচ্ছা, তর্ক থাকুক। আমি এখানে নতুন এসেছি, দ্রষ্টব্য যা আছে সব দেখতে চাই। আপনি আমার গাইড হবেন? এখানে দেখবার বিশেষ কিছু নেই। আপনি উঠেছেন কোথায়? তমিশ্রা নাগকে চেনেন? তাদেরই বাড়িতে আছি। তমিশ্রাকে খুব চিনি, সেই তো আপনাকে দেখাতে পারবে। আমার চাইতে ঢের বেশি দিন এখানে বাস করছে, সব খবরও রাখে। আমার সময়ও কম, বেলা 10টার সময় স্কুলে যেতে হয়।
সকালে ঘণ্টাখানিক সময় হবে না? আচ্ছা, চেষ্টা করব, কিন্তু সব দিন আপনার সঙ্গে যেতে পারবো না। কাল সকালে আসতে পারেন। আরও কিছুক্ষণ থেকে কাঞ্চন চলে গেল। দুপুরবেলা ডায়েরিতে লিখল, মিস শম্পা সেন, তোমাকে ঠিক বুঝতে পারছি না। এখানে আসবার আগে ভালো করেই খোঁজ নিয়েছিলুম। সবাই বলেছে এখনও তুমি কারোর সঙ্গে প্রেমে পড়োনি। আমি এখানে এসে দেরি না করে তোমার কাছে গিয়েছি, এতে তোমার খুব ফ্ল্যাটার্ড আর রীতিমতো উৎফুল্ল হবার কথা। তুমি সুন্দরী, বিদুষীও বটে, কিন্তু আমার চাইতে তোমার মূল্য ঢের কম। রূপে গুণে বিত্তে আমার মতন পাত্র তুমি কটা পাবে? মনে হচ্ছে তুমি একটু অহংকেরে। মানুষ চেনবার শক্তিও তোমার কম। কাঞ্চন প্রায় প্রতিদিন সকালে শম্পার সঙ্গে আর বিকালে তমিশ্রার সঙ্গে বেড়াতে লাগল। গণেশ মুন্ডায় একটিমাত্র বড় রাস্তা, তারই ওপর তমিশ্রাদের বাড়ি। একটু এগিয়ে গেলেই গোটাকতক দোকান পড়ে। তার মধ্যে বড় হচ্ছে রামসেবক পাড়ের মুদিখানা আর কহেলিরাম বজাজের কাপড়ের দোকান। এইসব দোকানের সামনে দিয়েই কাঞ্চন আর তার সঙ্গিনী শম্পা বা তমিশ্রা যাতায়াতের পথ। দোকানদাররা খুব নিরীক্ষণ করে ওদের দেখে। একদিন বেরিয়ে ফেরবার সময় তমিশ্রা রামসেবকের দোকানে এসে বলল, পাড়েজি, এই ফর্দটা নাও, সব জিনিস কাল পাঠিয়ে দিও। চিনিতে যেন পিঁপড়ে না থাকে। রামসেবক বলল, আপনি কিছু ভাববেন না দিদিমণি, সব খাঁটি মাল দিব। এই বাবু সাহেবকে তো চিনছি না। আপনাদের মেহমান? হ্যাঁ, ইনি এখানে বেড়াতে এসেছেন। রাম রাম বাবুজি, আমার কাছে সব ভালো ভালো জিনিস পাবেন। মহিন বাসমতি চাউল, খাঁটি ঘি, পোলাওয়ের সব মশলা, কাশ্মীরি জাফরান, পিস্তা বাদাম, কিশমিশ, অ্যাসিটিলিন বাত্তিভি আমি রাখি। কাঞ্চন বলল, ওসবের দরকার আমার নেই। না হুজুর, ভোজের দরকার তো হতে পারে, তখন আমার বাত ইয়াদ রাখবেন। দোকান থেকে বেরিয়ে কাঞ্চন বলল, লোকটা আমাকে ভোজন বিলাসী ঠাউরেছে। তমিশ্রা হেসে বলল, তা নয়, ডিকেন্সের সারা গ্যাম্পকে মনে আছে? তার পেশা ধাইগিরি আর রোগী আগলানো। সদ্য বিবাহিত বরকনে গির্জা থেকে বেরুচ্ছে দেখলেই সারা গ্যাম্প তাদের হাতে নিজের একটা কার্ড দিত। তার মানে প্রসবের সময় আমাকে খবর দেবেন। গণেশ মুন্ডার দোকানদাররাও সেই রকম। কুমারী মেয়ে কোনো জোয়ান পুরুষের সঙ্গে বেড়াচ্ছে দেখলেই মনে করে বিবাহ আসন্ন, তাই নিজের আর্জি আগে থাকতেই জানিয়ে রাখে। এদের আক্কেল কিছুমাত্র নেই। আমার সঙ্গে আপনাকে দেখে অমন ভুল বোঝা ওদের উচিত হয়নি, তাই না? কি জানেন, এরা হচ্ছে ব্যবসাদার, স্বরূপ কুরূপ গ্রাহ্য করে না, শুধু লাভ লোকসান বোঝে। আপনি যে মস্ত ধনী লোক তা এরা জানে না। ভেবেছে আমার মায়ের বাড়ি আছে, অন্য সম্পত্তিও আছে, আমি একমাত্র সন্তান, রোজগারও করি, অতএব বিশ্রী হলেও আমি সুপাত্রী। এরা অতি অসভ্য, এদের ভুল ভেঙে দেওয়া দরকার। আপনি শম্পাকে নিয়ে ওদের দোকানে গেলেই ভুল ভাঙবে। পরদিন সকালে শম্পার সঙ্গে যেতে যেতে কাঞ্চন বলল, আমার একজোড়া সক্স দরকার। শম্পা বলল, চলুন কহেলিরামের দোকানে। কহেলিরাম সসম্ভ্রমে বলল, নমস্তে বাবু সাহেব, আসেন সেন মিশি বাবা। মোজা চাহি? নাইলন, সিল্ক, পশমি, সুতি? কাঞ্চন বলল, 10 ইঞ্চ গ্রে উলেন একজোড়া দাও। মোজা দিয়ে কহেলিরাম বলল, যা দরকার হবে সব এখানে পাবেন হুজুর। হাওয়াই বুশ শার্ট আছে, লিবার্টি আছে, ট্রাউজার বি আছে। জর্জেট, ভয়েল, লাইলন শাড়ি, বেনারসি ভি আমি রাখি। ভেলভেট শাটিন, কিংখাব ভি, ভালো ভালো বিলাতি এসেন্স ভি রাখি। দেখবেন হুজুর। দোকান থেকে বেরিয়ে কাঞ্চন সহাস্যে বলল, বরকনের পোশাক সবই আছে, এরা একেবারে স্থির করে ফেলেছে দেখছি। বিকালে কাঞ্চনের সঙ্গে তমিশ্রা রামসেবকের দোকানে এসে এক বান্ডিল বাতি কিনল।
রামসেবক বলল, দিদিমণি, একটু ছোকরা চাকর রাখবেন, খুব কাজের লোক। আপনার বাজার করবে, চা বানাবে, বিছানা করবে, বাবু সাহেবের জুতি ভি বুরুষ করবে। দরমাহা বহুত কম, 10 টাকা দিবেন, আমি ওর জামিন থাকবো। এ মুন্নালাল, ইধারা। তমিসরার একটা চাকরের দরকার ছিল। মুন্নালালকে পেয়ে খুশি হলো। বয়স আন্দাজ 16, খুব চালাক আর কাজের লোক। রাত্রে কাঞ্চন তার ডায়েরিতে লিখল, শম্পা, তোমার কি উচ্চাশা নেই? নিজের ভালো মন্দ বোঝবার শক্তি নেই? আমাকে তো কদিন ধরে দেখলে, কিন্তু তোমার তরফ থেকে কোনো সাড়া পাচ্ছি না কেন? তমিসরা তো আমাকে খুশি করবার জন্য উঠে পড়ে লেগেছে। যাই হোক, আর 2 দিন দেখে তোমার সঙ্গে একটা বোঝাপড়া করব। 3 দিন পরে বিকালে তমিসরা চায়ের ট্রে আনলো দেখে কাঞ্চন বলল, আপনি আনলেন কেন? মুন্নালাল কোথায়? তমিসরা সহাস্যে বলল, সে শম্পার বাড়ি বদলি হয়েছে। আপনিই তাকে পাঠিয়েছেন? আমি নয়, তার আসল মনিব রামসেবক পাড়ে, সেই মুন্নাকে ট্রান্সফার করেছে। এখানে তাকে রেখে আর লাভ নেই। কিছুই বুঝলুম না। আপনি একেবারে চক্ষুকর্ণহীন। শম্পা, আমি আর আপনি এই 3জনকে নিয়ে গণেশ মুন্ডার বাজারে কি তুমুল কাণ্ড হচ্ছে তার কোনো খবরই রাখেন না। শুনুন, মুন্নালাল হচ্ছে রামসেবকের স্পাই, গুপ্তচর। ওর ডিউটি ছিল আপনার আর আমার প্রেম কতটা অগ্রসর হচ্ছে তার দৈনিক রিপোর্ট দেওয়া। যখন সে জানালো যে কুছ ভি নেহি, নাথিং ডুইং, তখন তার মনিব তাকে শম্পার বাড়ি পাঠালো, শম্পা আর আপনার উপর নজর রাখবার জন্য। কিন্তু তাতে ওদের লাভ কি? আপনি হচ্ছেন রেসের গোল পোস্ট, শম্পা আর আমি 2 ঘোড়া। কে আপনাকে দখল করে তাই নিয়ে বাজি চলছে। রামসেবক বুকমেকার হয়েছে। প্রথম কদিন আমারই দর বেশি ছিল, 3-1 কৌয়া দিদি। কিন্তু কাল থেকে শম্পা এগিয়ে চলেছে, 5-1 সেনমিশি বাবা। আমার এখন কোনো দরই নেই। উহ, এখানকার লোকেরা একবারে হার্টলেস, মানুষের হৃদয় নিয়ে জুয়া খেলে। না, চটপটের প্রতিকার করা দরকার। সে তো আপনারই হাতে। কালই শম্পার কাছে আপনার হৃদয় উদ্ঘাটন করুন আর তাকে নিয়ে কলকাতায় চলে যান। পরদিন সকালবেলা শম্পা বলল, আজ আর বেড়াতে পারবো না, শুধু কহিলিরামের দোকানে একবার যাব। কাঞ্চন বলল, বেশ তো, চলুন না, সেখানেই যাওয়া যাক। শম্পার ওপর কহিলিরাম অনেক টাকার বাজি ধরেছিল। 2জনকে দেখে মহা সমাদরে বলল, আসেন আসেন বাবু সাহেব, আসেন সেনমিশি বাবা, হুকুম করুন কি দিব? শম্পা বলল, একটা তাঞ্জোর শাড়ি চাই, কিন্তু দাম বেশি হলে চলবে না, 20 টাকার মধ্যে। আরে দামের কথা ছড়িয়ে দেন, আপনার কাছে আবার দাম? এই দেখুন, আচ্ছা জরিপার 35 টাকা। আর এই দেখুন, নয়া আমদানি চিদম্বরম সিল্ক শাড়ি, আসমানি রং, নকশাদার জরিপার, চওড়া আঁচলা, বহুত উমদা। এর আসলি দাম তো 200 রুপয়া, লেকিন আপনার কাছে 150 লিব। শম্পা মাথা নেড়ে বলল, কোনোটাই চলবে না, অত টাকা খরচ করতে পারবো না। থাক, এখন শাড়ি চাই না, আসছে মাসে দেখা যাবে। কাঞ্চন বলল, এই চিদম্বরম শাড়িটা কেমন মনে করেন? শম্পা বলল, ভালোই, তবে দাম বেশি বলছে। আচ্ছা, আপনি যখন কিনলেন না তখন আমিই নিই। কহিলিরাম দন্ত বিকাশ করে শাড়িটা সযত্নে প্যাক করে দিল। শম্পা বলল, কাকে উপহার দেবেন বুঝি? তা কলকাতায় কিনলেন না কেন? শম্পার বাসায় এসে কাঞ্চন বলল, শম্পা, এই শাড়িটা তোমার জন্যই কিনেছি, তুমি পরলে আমি কৃতার্থ হব। ভ্রু কুঁচকে শম্পা বলল, আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন? আপনার সঙ্গে তো কোনো আত্মীয় সম্পর্ক নেই। শম্পা, তুমি মত দিলেই চূড়ান্ত সম্পর্ক হবে। আমার সর্বস্ব নেবার অধিকার তুমি পাবে। বলো, আমাকে বিবাহ করবে?
আমি ফেলনা পাত্র নই। আমার রূপ আছে, বিদ্যা আছে, বাড়ি গাড়ি টাকাও আছে। তোমাকে সুখে রাখতে পারবো। থামুন, ওসব কথা বলবেন না। কেন? অন্যায় তো কিছু বলছি না। আমার প্রস্তাবটা বেশ করে ভেবে উত্তর দাও। ভাববার কিছু নেই, উত্তর যা দেবার দিয়েছি। ক্ষমা করবেন, আপনার প্রস্তাবে রাজি হতে পারবো না। অত্যন্ত রেগে গিয়ে কাঞ্চন বলল, একবারে সরাসরি প্রত্যাখ্যান? মিস সেন, আপনি ঠকলেন। কি হারালেন তা এরপর বুঝতে পারবেন। সমস্ত পথ আপন মনে গজগজ করতে করতে কাঞ্চন ফিরে এলো। ডায়েরিতে লেখবার চেষ্টা করল, কিন্তু তার সোনালি শার্পার কলম থেকে এক লাইনও বেরুল না। সমস্ত দুপুর সে অস্থির হয়ে ভাবতে লাগল। বিকালবেলা তমিশরা তার কর্মস্থান থেকে ফিরে এসে কাঞ্চনকে দেখে বলল, এ কি মিস্টার মজুমদার, চুল উস্কো খুস্কো, চোখ লাল, মুখ শুকনো, অসুখ করেছে নাকি? কাঞ্চন বলল, না, অসুখ করেনি। তমিশরা, এই শাড়িটা তুমি নাও, আর বলো যে আমাকে বিয়ে করতে রাজি আছো। তমিশরা খলখল করে হাসল, যেন শূন্য বালতির ওপর কেউ কল খুলে দিল। তারপর বলল, এই ফিকে নীল শাড়িটা নিশ্চয়ই আমার জন্য কেনেননি, শম্পাকে দিতে গিয়েছিলেন। সে হাঁকিয়ে দিয়েছে, তাই আমাকে দিচ্ছেন। মাথা ঠান্ডা করুন, রাগের মাথায় বোকামি করবেন না। তমিশরা, আমি কলকাতায় ফিরে গিয়ে মুখ দেখাবো কি করে? বন্ধুদের কি বলবো? তারা যে সবাই দুও দেবে। তুমি আমাকে বাঁচাও, বিয়েতে মত দাও। আমি যেন সবাইকে বলতে পারি, রূপ আমি গ্রাহ্য করি না, শুধু গুণ দেখেই বিয়ে করেছি। আপনি যদি অন্ধ হতেন তাহলে না হয় রাজি হতুম, কিন্তু চোখ থাকতে কতদিন দাঁড় কাককে সইতে পারবেন? শম্পার আমি ছাড়া কি মেয়ে নেই? যা বলছি শুনুন, কাল সকালে ট্রেনে কলকাতায় ফিরে যান। আপনি হিসেবি লোক, প্রেমে পড়ে বিয়ে করা আপনার কাজ নয়। সেকেলে পদ্ধতি আপনার পক্ষে ভালো। ঘটক লাগিয়ে পাত্রী স্থির করুন। বেশি যাচাই করবেন না, তবে একটু বোকাশোকা মেয়ে হলেই ভালো হয়, অন্তত আপনার চাইতে একটু বেশি বোকা। তবেই আপনাকে বরদাস্ত করা তার পক্ষে সহজ হবে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।